স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। আজকের বিষয়, ধার করে চলছে সরকার। ডিসেম্বরের প্রথমার্ধে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ বেড়েছে 33,542 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 24 নভেম্বর পর্যন্ত সময়ে সরকারের ব্যাংক ঋণ ছিল খুবই সীমিত। এর প্রধান কারণ ছিল উন্নয়ন ব্যয় কার্যত স্থবির থাকা। তবে পরবর্তী 2 সপ্তাহে পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2025-26 অর্থ বছরের 8 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 45,239 কোটি টাকা। আবার চাপে পড়তে শুরু করেছে দেশের ব্যাংক খাত। চলতি 2025-26 অর্থ বছরের শুরুতে সরকার যেখানে ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধে মনোযোগী ছিল, সেখানে মাসের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে ব্যাংক থেকে ঋণ নেওয়ার গতি বাড়িয়েছে সরকার। ব্যাংকারদের মতে ব্যাংক ঋণ হঠাৎ বেড়ে যাওয়ার মূল কারণ হলো 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ার ভর্তুকি হিসেবে অর্থ ছাড় এবং নির্বাচনকালীন ব্যয়। সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে সঞ্চয়পত্র থেকে নিট 2,369 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। গত অর্থ বছর শেষে যেখানে নিট ঋণ ঋণাত্মক ছিল 6,000 কোটি টাকার বেশি, গত 3 অর্থ বছর ধরে সঞ্চয়পত্র ভাঙানোর চেয়ে বিক্রি কম ছিল, যে কারণে নিট বিক্রি ঋণাত্মক ছিল। সব মিলিয়ে গত অক্টোবর শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে 3,40,868 কোটি টাকা। এবছর নভেম্বরের রিপোর্ট বের হয় যে প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের মোট ঋণ 21 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘদিন রাজস্ব আয়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়ের কারণে ঋণ বেড়েছে। অর্থ বিভাগের ঋণ বুলেটিনে বলা হয়েছে জুনের শেষে এই পরিমাণ 21.44 ট্রিলিয়ন টাকায় পৌঁছায়, যা 1 বছর আগের 18.89 ট্রিলিয়ন টাকার চেয়ে প্রায় 14% বেশি। বৈদেশিক ঋণের পরিমাণ 9.49 ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের 44.27%। গত 5 বছর ধরে বৈদেশিক ঋণ ধীরে ধীরে বেড়েই চলছে। 2021 সালে এর পরিমাণ ছিল 4.20 ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের প্রায় 37%। অভ্যন্তরীণ ঋণও বেড়েছে, যা গত অর্থ বছরে 10.76 ট্রিলিয়ন টাকা থেকে প্রায় 11% বেড়ে 11.95 ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। 2021 সালে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল 7.22 ট্রিলিয়ন টাকা। অর্থনীতিবিদরা মনে করেন বর্তমান সময়ে সরকারি ঋণের ধারা বাংলাদেশের জন্য উদ্বেগজনক। রাজস্ব সংগ্রহের ধীর গতির কারণে এই রাজস্ব বাজেটে কার্যত কোনো উদ্বৃত্ত নেই, যার ফলে সরকার উন্নয়ন ব্যয়ের জন্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় ঋণের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। উদ্বেগের বিষয় হলো অভ্যন্তরীণ ঋণের সুদের হারও এখন বেশি। অক্টোবরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণের বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত, যেখানে সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ 13 বছরে 3 গুণেরও বেশি বেড়েছে। রাজস্ব আয় কম, বিনিয়োগে মন্দা, রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা অবনতি এবং অর্থনীতির সামগ্রিক দুর্বলতায় বাংলাদেশের সরকারি ঋণভার উদ্বেগজনকভাবে বাড়ছে। রাষ্ট্র পরিচালনায় ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব বাড়ছে না, ফলে ঘাটতি মেটাতে সরকার আগের চেয়ে বেশি ঋণ নিতে বাধ্য হচ্ছে। দেশে দীর্ঘদিন ধরেই বেসরকারি বিনিয়োগের গতি কম। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, ডলারের সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের অস্থিরতা নতুন বিনিয়োগ নিরুৎসাহিত করেছে। ফলে উৎপাদন খাত সম্প্রসারণ না হওয়ায় নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে না। 2024-25 অর্থ বছরে পরিকল্পিত অনেক শিল্প প্রকল্প আটকে গেছে অর্থায়ন ও আমদানি জটিলতার কারণে। বিদ্যমান কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে বাজার সংকোচন ও উচ্চ ব্যয়ের চাপে। এর ফলে শ্রম বাজারে নতুন চাকরির সুযোগ সৃষ্টি না হওয়া তো বটেই, অনেক খাতে কর্মী ছাঁটাইও বেড়েছে।
অর্থনীতিবিদদের মতে যেখানে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, উৎপাদন বাড়বে, রাজস্ব বাড়বে, সেখানে এখন চাকা থমকে আছে। ফলে উন্নয়ন চক্র মন্থর হলেও ঋণ নেওয়া ছাড়া বিকল্প নেই সরকারের সামনে। সরকার পরিবর্তনের পর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি উল্লেখযোগ্যভাবে কমেছে। অনেক মন্ত্রণালয়ে প্রকল্প ব্যয় কমেছে 10 থেকে 30% পর্যন্ত। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। কিন্তু উন্নয়ন ব্যয় কমলেও ঋণ কমছে না, বরং বিপরীতভাবে ঋণই হচ্ছে সরকার পরিচালনার প্রধান ভরসা। গত জুলাই-নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র 11.75%, যা গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন। অবস্থা এতটাই স্থবির যে চলতি অর্থ বছরের জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত গত 5 মাসে বিদেশি ঋণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে খরচের খাতায় খুলতে পারেনি সরকারের 5 মন্ত্রণালয় ও বিভাগ। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা বিগত কয়েক বছর ধরে পূরণ হচ্ছে না। অর্থ বছর শেষে ঘাটতি দাঁড়াচ্ছে লাখ থেকে কোটি টাকার মতো। এই ঘাটতি মেটাতে বাধ্য হয়ে অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভর করছেন নীতি নির্ধারকরা। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের কর জিডিপি অনুপাত বর্তমানে প্রায় 7 থেকে 7.5%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কমের তালিকায়। সামনে নির্বাচন রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়লেও দেশের অর্থনীতিতে তার কোনো স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণত নির্বাচন ঘিরে যে বাড়তি ভোগ ব্যয়, বিনিয়োগ ও বাজারে চাঙ্গা ভাব তৈরি হয়, এবার তা অনেকটাই অনুপস্থিত। মুদ্রাস্ফীতির চাপ, ডলারের বাজারে ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের দুর্বলতা ও বিনিয়োগে অনিশ্চয়তা, বেকারত্ব ও দারিদ্রতা বেড়ে যাওয়া সহ সব মিলিয়ে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। ফলে নির্বাচনের মাত্র 2 মাস বাকি থাকলেও অর্থনীতিতে গতির সঞ্চার হচ্ছে না। সবার প্রত্যাশা নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্বে এলে হয়তো পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ এ পর্যন্তই। আগামী বৃহস্পতিবার আসবো নতুন বিষয় নিয়ে।